অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, আছেন এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান দুদুল এবং সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি আহমেদ রাকিব। আলোচনা শুরু করব, তার আগে একটু ফিরে দেখতে চাই গেল ম্যাচ এবং নতুন ম্যাচকে ঘিরে টাইগারদের প্রস্তুতি এবং সম্ভাবনার কথা। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সেই 1 রানের হারের দুঃস্বপ্ন যেন আবারও ফিরে এলো মিরপুরে। তীরে এসে তরি ডুবানোর পুরনো রোগ কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুরো দলকে। এমনকি অসাধারণ ব্যাটিং করার পরও ম্যাচ শেষ করতে না পারায় ইমরুল সাকিবের সমালোচনাও কম হচ্ছে না। অন্য সবার মতো হতাশ খোদ বিসিবি সভাপতিও। তোমরা যদি মনে করো যে না আমরা ম্যাচ জিতেই যাচ্ছি, এটা জিতবো, অন্যরা তো আছেই, আমার দায়িত্ব শেষ, তাহলে তো হবে না, তাহলে কিন্তু আমরা জিততে পারবো না। ফিল্ডিং অবশ্যই আপনি যদি বলেন আজকে আমাদের কষ্ট করেছে, কারণ হয়তোবা ওদের স্কোরটা যদি ওই সময় আমরা ক্যাচ 2-3টা নিতে পারতাম, হয়তোবা স্কোর 280-90 হতো। সরল স্বীকারোক্তি টাইগার অধিনায়কের। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে গোটা 5 ক্যাচ ফেলার পর সেই ম্যাচে আর অবশিষ্ট কিছু থাকে না। তারপরও 309 রানের বড় স্কোর তাড়া করতে নেমে টাইগারদের ঠিকই চালকের আসনে রাখেন ইমরুল সাকিবের ব্যাটিং দৃঢ়তা। কিন্তু জ্যাক বল আদিল রশিদের নির্বিষ বোলিংয়ে 20-এর ছোঁয়া দিলেন মোসাদ্দেক সহ টেলেন্ডাররা। পরিণতি অবিশ্বাস্য এক পরাজয়। যদি আউটগুলো দেখেন, দেখে বোঝা যাচ্ছে যে কিছুটা প্যানিক কাজ করছিল। পাওয়ার প্লের পরে হয়তোবা যদি রান যদি আস্কিং রেট যদি থাকে এরকম যে 5-6, তখন হয়তোবা বিগ শটের প্রয়োজন থাকে না। হয়তোবা যদি আস্কিং রান রেট 8-এর উপরে থাকে তখন হয়তো আরো ডিস্টার্ব হয়, কারণ একটা ফিল্ডার বেশি থাকে। সো আজকে তো ওইটার দরকার ছিল না। আলটিমেটলি ওদের একটা পর্যায়ে ফিল্ডার সবসময় ক্লোজ করে রাখার দরকার ছিল, কারণ সিঙ্গেল ওরা অ্যালাউ করতে পারছিল না। ওই মুভমেন্টে আমরা অনেকগুলো রাশ শট খেলে আউট হয়েছি। তবে এখনই হার মানতে নারাজ ম্যাশ। ইমরুলের রাজস্বিক সেঞ্চুরির সঙ্গে প্রায় 15 মাস আর 8 ম্যাচ পর 50 দেখা পেয়েছেন সাকিব আল হাসান। তার চেয়েও যেভাবে ব্যাট করেছেন সাকিব, সেটি ছিল বছর 3-এর মধ্যে তার সবচেয়ে সেরা ইনিংস। আর তাই প্রথম ম্যাচে 21 রানে হারলেও টানা 7 সিরিজ জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়নি মাশরাফির। যেহেতু 2টা ম্যাচ বাকি, আমাদের সব সুযোগই আছে, এভরি চান্স উই হ্যাভ। সো আমরা যদি চেষ্টা করি হয়তো ওই সুযোগটা আমাদের কাছে আসতে পারে। সো আমি মনে করি যে ছেলেরা, হ্যাঁ আমরা খুব বাজে অবস্থানের থেকে হেরেছি বলে হয়তোবা খারাপ লাগাটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু হয়তোবা সামনের 2টা ম্যাচ আমরা এর থেকে আরো ভালো খেলতে পারি, খেলে আমরা জিততে পারি। মোশাররফ রুবেলের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং এর সাথে ফিটনেস নিয়েও আছে প্রশ্ন। অন্যদিকে নাসির হোসেনকে দিনের পর দিন বসিয়ে রাখা নিয়ে চলছে জোর সমালোচনা। টিম কম্বিনেশনের ব্যাখ্যাটাও দিলেন সভাপতি। নাসিরকে আনতে হবে, মোশাররফ রুবেলকে বসাতে হয়, তাহলে একজন লেফট আর্ম স্পিডে ইংল্যান্ড টিমের সাথে খেলা ইটস গোইং টু বি রিস্কি অ্যাজ ওয়েল। খুব ঘন ঘন বেশি চেঞ্জ করা ঠিক না দলের মধ্যে স্টেবিলিটির জন্য। তাতে হয় কি, যারা নতুন আসবে সকলেই খুব টেনশনে থাকে। এদিকে ইংলিশদের অধিনায়কত্ব নিয়ে প্রথম ম্যাচেই জয় পেলেন জশ বাটলার। হারতে বসা ম্যাচে জয় পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস এখন এই উইকেট কিপার ব্যাটসম্যানের। সেই সাথে বোলিং ডিপার্টমেন্টে পেস ও স্পিন 2 বিভাগেই সাফল্য পাওয়ায় এখন সিরিজ জয়ের চিন্তা সফররত দলের অধিনায়কের। Yeah, to be 1-0 up, as I said, 3-match series is very quick, but to go 1-0 up is fantastic for us. ইংল্যান্ডের মূল শক্তি ওই ব্যাটিংয়ে, এজন্য বোলিং এবং ফিল্ডিং এ আরো মনোযোগী হওয়ার বিকল্প নেই টাইগারদের সামনে। আর তাহলেই কেবল পার্থক্য করে দিতে পারেন ব্যাটসম্যানরা। এমন সমীকরণ বাস্তবায়নের চিন্তা এখন টিম ম্যানেজমেন্টের। শুরু করতে চাই লিপু ভাইকে দিয়ে। অনেকগুলো ইস্যু এসেছে, মানে আপনি বাংলাদেশ দলকে খুব কাছ থেকে দেখছেন, আবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। কালকের ম্যাচে আপনার দৃষ্টিতে কি কি লার্নিং আসলে টাইগারদের হলো? অনেকগুলো ব্যাপারই আছে। একটা হচ্ছে যে এটা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যে একটা হচ্ছে যে 309 হয়ে গেছে, এখন এটাকে লক্ষ্য করেই খেলতে হবে। যেটা হয়ে গেছে সেই ডিপার্টমেন্টকে যদি কথা বলি, যে বোলিং এবং ফিল্ডিং। বোলিং এ হয়তো ইনিশিয়ালি আপনি কিছুটা ক্রেডিট দিতে পারেন তাদের চাপের মুখে ফেলার জন্য, বাট পরবর্তী পর্যায়ে ওয়েল সাপোর্টেড ফিল্ডিং না হওয়ার কারণে আলটিমেটলি বোলিং মার খেয়ে গেছে। সো দ্যাট এটা একটা বড় লার্নিং, যে ইকুয়ালি যদি ভালো ফিল্ডিং বোলিং করা না যায় তাহলে অনেক লম্বা টার্গেট চেজ করতে হবে, যেটা নাকি আমরা এখনো ইউজ টু না। আমরা 250, 60, 70-এ যতটা কনফিডেন্ট, 300 প্লাস হয়ে গেলে যে কোনো দলের পক্ষ, ইভেন সেটা যদি স্কটল্যান্ডের কথাও বলি লাস্ট ওয়ার্ল্ড কাপে, সেটাও কিন্তু বিপজ্জনক ছিল। তো সেই একটা জায়গা যে বড় রান করতে দেওয়া যাবে না, শুষ্ক মৌসুম, উইকেট অনেক সময় ড্রাই থাকে। কালকের উইকেটটা অনেকদিন পর আমি দেখেছি অত্যন্ত সাবলীল ছিল ব্যাটিং এর জন্য, মানে অল অফ এ সাডেন খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল।
তো যেটা লার্নিং পয়েন্ট যদি ব্যাটিং এর পয়েন্ট থেকে বলি, যে ব্যাটিং আমাদেরকে যথেষ্ট আস্থা দিয়েছে, যে আমরা দলটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম, স্ট্রাইক রেটটাকে, পার্টনারশিপ, বিভিন্ন জিনিস গড়ে, তার মধ্যেও ঠিক একইভাবে ফিল্ডিং এর মতো কয়েকটা আউট আমাদের খুব বাজে হয়েছে, দু একটা ক্যাচ আউটস্ট্যান্ডিং হয়েছে ইংল্যান্ডের, বাট তারপরও একটা সলিড একটা পার্টনারশিপ যেটা হয়েছিল, সেখানে আমি মনে করি যে শারীরিক ক্লান্তির পাশাপাশি মেন্টালিও পরিশ্রান্ত হয়ে গিয়েছিল, ব্রেইন যথেষ্ট সাপোর্ট করে নাই, হোয়াট টু ডু, ওয়েদার শুড আই প্লে শর্ট দেয়ার, শুড আই স্টে দেয়ার, যে কোনো কারণে, কিংবা শুড আই গো ডাউন দ্য উইকেট, শুড আই ট্রাই টিল দ্য এন্ড, এই জায়গাগুলোতে নিজেদেরকে ঠিকভাবে ফোকাস রাখতে পারেনি, এই একটা জায়গা। এবং খুব ওপেনলি দেখা গেছে যে আমাদের টেইলটা খুব বেশি দুর্বল হয়ে গেছে, প্যানিকড অ্যান্ড খুব দুর্বল হয়ে গেছে কম্পারেটিভলি। এটা তো আফগানিস্তান না, ইংল্যান্ডের মতো একটা সাইডের সঙ্গে খেলছি। অ্যান্ড লাস্টলি বলতে হয় যে ইংল্যান্ডের হোমওয়ার্ক খুব ভালো ছিল। আপনি দেখবেন যে সামনে শর্ট খেলার মতো তারা বল ইনিশিয়ালি দেয়নি, ক্যালকুলেটিভ বোলিং করেছে। এই উইকেট থেকে যে ধরনের বাউন্স যতটুকু তারা জেনারেট করতে পেরেছে, মোসাদ্দেকের আউটটা আপনি দেখেন, ইট ওয়াজ বিগ সারপ্রাইজ টু হিম। তো এই কাজটায় যথেষ্ট কুশলতার পরিচয় দিয়েছে। আমি বলবো যে আমাদের টিম ম্যানেজমেন্টের থেকে তারা এগিয়ে ছিল, যে স্ট্রোকসকে কিভাবে আটকাতে হবে, কিংবা আমাদের খেলোয়াড়দের কি আটকাতে হবে, এই জায়গায় হোমওয়ার্কে যে ইংল্যান্ডে গিয়েছিল, এই জায়গায় আমাদের এখন ওভারকাম করতে হবে। দুদুল ভাই, আপনার দৃষ্টিতে কোন জায়গায় গিয়ে মনে হয়েছে যেখানে শেষ করলাম সেখানে এই করতে চাই। আপনি যদি মুশফিক এবং রিয়াদের আউটটা দেখেন, তাহলে কিন্তু স্পিনে এসে ওদেরকে বের করে নিল। অর্থাৎ আফগানিস্তানের সাথে ম্যাচেও কিন্তু মুশফিক একই শট খেলেছে এবং এগেইনস্ট স্পিন। এবং ওরা যে হোমওয়ার্কটা করেছে, বাংলাদেশের কোন প্লেয়ারটা কোথায় কোথায় দুর্বল, ঠিক সেই বোলার গুলাকে ইউজ করেছে। কিন্তু বাংলাদেশ হয়তো সেই জায়গাটা পুরোপুরি সফল হয়নি। আপনি যদি দেখেন যে দিনের শুরুতে বাংলাদেশ চেয়েছিল যে অনেক রোদ থাকুক, উইকেটটা ড্রাই হলে স্পিনাররা হয়তো টান পাবে, কিন্তু আগের দিনের বৃষ্টির কারণে উইকেটটা ঢাকা ছিল। সন্ধ্যার পরে উইকেট কিন্তু পুরোপুরি ড্রাই ছিল না, পরের দিকে হয়তো একটু ড্রাই হয়েছে, যে কারণে আমাদের স্পিনাররা কিন্তু সেরকম টান পায়নি। বাট কন্ডিশন আমরা বলছিলাম, কন্ডিশনটাও কিন্তু আমরা পুরোপুরি সুবিধাটা আদায় করতে পারিনি। সেই জায়গাটায় কিন্তু আমরা পুরোপুরি ব্যর্থ। এবং বাংলাদেশ টিমের এখন যে কৌশল, আপনি যদি ইংল্যান্ড টিমকে যদি 2015 পরে দেখেন, তারা কিন্তু ওয়ানডে ক্রিকেটের প্যাটার্নটা চেঞ্জ করছে। অর্থাৎ তাদের যেই অলরাউন্ড পারফরমেন্স, যেটা কখনো 2, কখনো 4, কখনো সিঙ্গেলসে নিয়ে, এই প্যাটার্নটার জায়গায় আমি বলবো বাংলাদেশের টিম কম্বিনেশন একটু সমস্যা আছে। সেখানে যদি মুশফিককে আপনারা যদি যে পিছনে খেলাচ্ছেন, এখানে যদি মুশফিককে 4-এ খেলায়, সাকিবকে 5-এ, রিয়াদকে যদি আরো পরে খেলাই, এবং নাসিরের মতো যদি আরো একটা ব্যাটসম্যান থাকে, তাহলে মোসাদ্দেক, নাসির, রিয়াদ, আপনার টেইলেন্ডের লিপু ভাই যেটা বললো, এই জায়গাটা কিন্তু আমরা ব্যাকআপ দিতে পারছি না। আফটার মাশরাফি বাংলাদেশের ম্যাচটাকে ধরার মতো একটা প্লেয়ার দেখেন, অথচ বাংলাদেশের 2015-র ম্যাচগুলোর যদি উইনিং দেখেন, তাহলে দেখবেন যে এদিকে রিয়াদরা এসে ম্যাচ ধরেছে, নাসিররা এসে ফিনিশ করেছে। এই জায়গাটাতে আমার মনে হয় কম্বিনেশনটা যদি ঠিক থাকতো, তাহলে কালকের ম্যাচটা আমরা বের করতে পারতাম। তারপর আমি বলবো যে সাকিব এবং ইমরুলের ওইরকম একটা পার্টনারশিপের পর ড্রেসিং রুম থেকে যে মেসেজগুলো আসা উচিত ছিল, যে তোমাদের যে 52 বলে এত রান 40 রান দরকার, তোমরা সিঙ্গেলসে যাও। সিঙ্গেলস রোটেটটা করলে হতো কি, ওরা একটু চার্জ করতো, সামনে ফিল্ডাররা থাকতো, তখন আপনি একটু লফটেড শট খেলার সুযোগটা পেতেন। সেই জায়গার কৌশলী জায়গাগুলোতে কিন্তু আমরা বোধহয় মিস করেছি, আমার যেটা মনে হয়। লিপু ভাই কি বলেন? সানোয়ার ভাই, অনেক মানে 310 রানের টার্গেট, সেই টার্গেটটাও যেভাবে চেজ করেছে, কালকের ম্যাচে অনেক পজিটিভ নেগেটিভ অনেক কিছু আছে। ফার্স্টলি যেটা হলো, আমরা 300 প্লাস চেস করতে গেলে আমরা ওই যে একটা ফার্স্ট যে মাইনাস পয়েন্ট ছিল আমাদের, যে ফিল্ডিংটা আপ টু দ্য মার্ক ছিল না। হয়তো বা মাশরাফি যেটা বললো, হয়তো 280-90 চেস করা এবং 300 প্লাস চেস করা ডিফারেন্ট যে কোনো টিমের এগেইনস্ট, লিলুয়া যেটা প্রাথমিক উল্লেখ করলো। তবে বাংলাদেশের মেন্টালি যে চেঞ্জ, বাংলাদেশ 300 চেস করার মতো অ্যাবিলিটি বাংলাদেশ কিন্তু ওইটা ফিল করেছে। এবং ইমরুলের কামব্যাক, ইমরুল যে ওয়েতে পারফর্ম করেছে, যেটা হয়তো অনেকদিন যাবতই হয়তো ইমরুল ওই পারফরমার ছিল, ওকে একটা আরো আগে সুযোগ দেওয়া উচিত ছিল। এটা প্রমাণ করে ব্যাক টু ব্যাক 100, যেই ম্যাচ লাস্ট ওকে ড্রপ দেওয়া হয়েছিল আফগানিস্তানের, ওই ম্যাচেও পারফর্ম করেছিল। এট দ্য এন্ড ওকে প্রমাণ করেছে ওর আরো ভালো সুযোগ পাওয়া উচিত ছিল। আর যে জিনিসটা দুদুল ভাই উল্লেখ করেছিল, যেই জায়গাটা আমাদের মনে হয় লিউ ভাই যেটা উল্লেখ করলো, যে আমাদের চ্যালেঞ্জে ও যে দুর্বলতাটা, এটা একটা সময় কে করতো, নাম্বার 7 এবং 8 নাসির এবং মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতো। ওই জায়গাটা কিন্তু আমাদের সবসময় আমাদের সবচেয়ে স্ট্রং পার্ট ছিল আমাদের ট্যালেন্ট।
এবং ওই জায়গাটায় স্বাভাবিক মাহমুদুল্লাহ অসাধারণ পারফর্ম করতে ও নাম্বার 4-এ চলে আসছে ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপের পর থেকে ওই জায়গাটা ভালো করছে। কিন্তু আমাদের যেই জায়গাটা আমার মনে হয় টিমের স্বার্থে নাসিরের ইনক্লুশন, নাসির আমাদের কিন্তু প্রুভেন পারফর্মার। আমি এই জায়গাটা একটা এক্সাম্পল দিতে চাই। আমি এর আগে কথা বলছিলাম, আমরা 2003 অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন বলা হয়েছিল ডেমিয়ান মার্টিন তখন ইনজুরি কারণে টিমের বাইরে ছিল। ওই সিরিজটা মাইকেল ক্লার্ক তখন ফার্স্ট খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড সিরিজ এবং হাই স্কোরার ছিল। এবং নেক্সট আমরা ওকে প্রশ্ন করেছিলাম, ডেমিয়ান মার্টিন ব্যাক করছে ইনজুরি থেকে, কে খেলবে, তুমি না ও? এবং ওই প্র্যাকটিস ম্যাচে 100 করেছিল। ডেফিনেটলি ডেমিয়ান মার্টিন, কারণ ও এস্টাবলিশ প্লেয়ার, ওর জায়গাটাকে ওইভাবে সিমেন্ট করেছে। এক্সপিরিয়েন্সের মূল্যায়ন এটা মনে হয় নাসিরে সারাক্ষণ সাইড লাইনে বসে আছে এতদিন যাবত টিমে। ও যদি প্রুভেন পারফর্মার, ওকে আমার কনফিডেন্স না রাখে তো টিমে রাখার দরকার নেই। ও যদি রাখি তখন মনে হয় ওই জায়গাটা ওকে সুযোগ দেওয়া উচিত। অবশ্যই মোসাদ্দেক নো ডাউট ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু ওরও সময় আসবে যখন নাসিরের এক্সপিরিয়েন্স আমাদের মূল্যায়ন করা উচিত। আমার মনে হয় ওই জায়গাটা আমাদের গ্যাপ হয়ে গেছে, ট্যালেন্টের আমাদের বেশ দুর্বলতা চলে আসছে। আমার মনে হয় টিমের স্বার্থে মুশফিককে নাম্বার 4-এ নিয়ে, মাহমুদুল্লাহ যদিও ভালো খেলছে তারপরেও নাম্বার 6, 7 যদি আমরা এরকম যদি এস্টাবলিশ নাসির মতো প্লেয়ার রাখতে পারি, আমাদের ট্যালেন্টের যে স্ট্রেংথ আমাদের ফিরে আসবে মনে হয়। আমরা গেল ম্যাচের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা ম্যাচই আসলে খুব ক্লোজ ম্যাচ হেরেছে, আমরা একটু সেগুলো রিকল করতে চাই। সবার আগে যেটি দেখতে চাই, ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি হয়েছিল 52 বলে 39 রান একটা সময় দরকার ছিল এবং সেখানে আমাদের হাতে কিন্তু ছিল 6 উইকেট। সেই ম্যাচটা আমরা খুব বাজেভাবে হারলাম 21 রানে। এরপর যেটি দেখতে চাই, নিউজিল্যান্ড 16 বলে ওদের 20 রান দরকার ছিল, শেষ 3টি উইকেট তাদের হাতে ছিল। সেখানেও কিন্তু আমাদের বোলাররা ওই অ্যাডভান্টেজটুকু নিতে পারেনি, যে প্রেসারটা দিয়ে হয়তো ম্যাচটা বের করার সুযোগ হলেও হতে পারতো, সেটি হয়নি। ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড কাপে যেটা একেবারে দীর্ঘ সময় আমাদের মনে থাকবে, 1 রান দরকার ছিল, 3 বলে 2 রান, 4 উইকেট সেখানে আমাদের পড়ে গেছিল। এবং জিম্বাবুয়ের সঙ্গে আরেকটা ম্যাচ আমরা হেরেছিলাম, সেখানে জিম্বাবুয়ে 3 উইকেটে ম্যাচ জিতেছিল, 5 বলে 18 রান এসেছিল, খুব সম্ভবত নাসির সেই ওভারটি করেছিল। লিপু ভাই, 3টা বড় দল, এইখানে কি মনে হয় যে যখন আমরা এইটাকে ওভারকাম করতে পারবো, যখন এই ম্যাচগুলো আমরা জিতে যাব, তখনই কি আসলে বড় দলের সঙ্গে ব্যবধানটা কমে আসবে কিনা? ইতিমধ্যেই ব্যবধান কমেছে, ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। তখন এটা আরো বলিষ্ঠ হবে, আর দল তখন আরো বেশি আত্মবিশ্বাসী হবে। যার করণীয়টা সে তখন আরো মাথার মধ্যে ঢুকে রাখতে পারবে যে না, আমি শেষ করে যাই, আমি কারোর জন্য ওয়েট করতে চাই না। এবং আমার মনে হয় যে শারীরিক সক্ষমতাটা আরো দরকার। এই যে গরমের মধ্যে যে আমরা ক্রিকেট খেলছি, এই কালকে আমাদের খেলতে হবে আবার, যে এই যে দুদিনের গ্যাপ, এই দুদিনের গ্যাপে আসলে আমাদের রিকভারিটা কতটুকু হবে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা করি, তাহলে যারা ইনফর্ম আছে, সে ইমরুল কায়েস ইনফর্ম আছে, কতখানি কালকে আবার সে ক্যারি আউট করতে পারবে, এইগুলো কিন্তু বিবেচনা আনতে হবে। যে এই গ্যাপ যে আমি দুদিন দিলাম, এটা কি যথেষ্ট? আমার 11 জন খেলোয়াড় পুরো শারীরিক সক্ষমতা নিয়ে কি ফেরত আসতে পারবে? আমরা বেন স্টোকসের দেখেছি যে আউট হওয়ার পর হি ওয়াজ রিগ্রেটিং, ব্যাট ঢুকতে যাচ্ছে যে মানে হি ওয়াজ ক্যারি অন আরো। তো ওই জায়গাতে কিন্তু কালকে থেকে আমরা ভিন্ন চিত্র দেখেছি। যারা ক্রিকেট বিশ্লেষক তারা খুব ভালোভাবেই খেয়াল করতে পারবে যে কেন বলটা লাগলো না সাকিবের। সাকিব কি বলের উপরে লেটে ছিল, সেই সময় তার কি করণীয় ছিল? তাকে তো অনেকে তো বলও করতে হয়। আমাদের সাকিব আল হাসানকে এই গরমে 10 ওভার বল করতে হয়, ফিল্ড করতে হয় এবং ব্যাট করতে হয়, 3টা জিনিস হি ইজ ডুইং। তো এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু আলাপের ব্যাপার। আমি আজকে একটা জায়গায় বলেছিলাম যে এই ধরনের ইয়েতে আমাদের জার্সি গুলোকে যেরকম মনে হয় বেস্ট পসিবল জার্সি তৈরি করা হয়, বাট আরো সুইটিং করে বের করে দেওয়ার মতো, দূর থেকে দেখলেই মনে হয় চপচপ করতেছে, এটা এইভাবে কিন্তু ব্যাটিং করতে মানে কষ্ট, অস্বস্তি লাগে। তো যেটাই হোক, আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। আমরা শুধু হয়তো রান যেমন চেজ করতে গেলাম, রান ডিফেন্ড করতে গেলে আমরা পারবো কিনা, সেই সময় বোলারদের যে পরীক্ষা দিতে হবে। আজকে কিন্তু বোলারদের পরীক্ষা দিতে হয় না, গতকাল হয়তো আরেকটা দিন আসবে যখন নাকি বোলারদের পরীক্ষা দিতে হবে। সেই সমস্ত হোমওয়ার্ক গুলোর জন্য আমরা তৈরি থাকবো, আছি কিনা, কতটুকু তৈরি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। রাইট, আমরা একটু টেল এন্ডের পারফরমেন্স দেখতে চাই, যে আমাদের খুব ভালো স্টার্ট হওয়ার পরও মাঝে মাঝে আমাদের ছন্দপতন হয়েছে। সবশেষ যে ম্যাচে 271 রান 4 উইকেট ছিল, সেটি হচ্ছে 288 পর্যন্ত গিয়ে থেমেছে। এটা হয়তো আরো অনেক দূর যাওয়ার সুযোগ ছিল।
আফগানিস্তানের বিপক্ষে আরেকটি ম্যাচে 203 উইকেট ছিল, সেই ম্যাচটা হয়তো 300 প্লাস হলেও হতে পারতো, বাট 265 এর বেশি হয়নি। আফগানিস্তানের বিপক্ষে আরেকটি ম্যাচে 2 উইকেটে 111 রান করেছিল, সেখানে 165 রান তুলতেই থেমে যেতে হয়েছে আমাদেরকে। আফগানিস্তানের বিপক্ষে 212, সেটি থেমেছিল 270 রানে। আর এটা খুবই আনফরচুনেট ম্যাচ আমাদের, নিউজিল্যান্ডের সঙ্গে 29-1, সেটি 70 রানে অল আউট হয়েছে। এবং সবশেষ যেটি ভারতের সঙ্গে টি-20 ওয়ার্ল্ড কাপে 87 উইকেট, সেটি 145 উইকেট। রান যদি আরেকটু বেশি হতো, চান্স আরেকটু ইনক্রিজ করতো। টেল এন্ডের কথা বলছিলেন, আর কোন অল্টারনেটিভ অপশন আছে কিনা, কারণ নতুনদেরও সুযোগ দিতে হবে, বাট মোসাদ্দেক হয়তো পুরোপুরি রেডি না আপনার দৃষ্টিতে? মুসাদ্দেক পুরোপুরি রেডি না, একটা ব্যাপার। ও হয়তো বা ওই কালকে যে ম্যাচটা আছে 3 ওভার বোলিং করার সুযোগ পেয়েছে এবং যেই টাইমটায় বোলিং করেছে মোস্ট অফ দ্য টাইম লেফটি ব্যাটসম্যানদের ব্যাটিং করেছে, ওইটাও একটা মাইনাস পয়েন্ট ছিল। তবে মোসাদ্দেক মানে ডোমেস্টিক অবশ্যই প্রুভেন পারফর্মার, হয়তো একটা ব্যাট দিয়ে গিয়েছে। তারপরেও আমি বলবো যে যেটা যেই লো স্কোরিং ম্যাচগুলো যেটা আমি দেখলাম যে আমাদের ট্যালেন্টাররা কি পারফর্ম করেছে, আমার মনে হয় রিভার্স, যেটা আপনি এর আগে বলছিলেন যে আমরা প্রেশার মুভমেন্টে ম্যাচ জিততে পারি কিনা, আমরা কিন্তু রিভার্স সিনারিও কিন্তু আছে। আমাদের প্লেয়াররা কিন্তু এরকম প্রেশার মুভমেন্টে যেগুলি ম্যাচগুলো হয়তো আমাদের ফরে ছিল না, ওই ম্যাচগুলো আমাদের ফেভার এসেছে। লাস্ট সিরিজ যদি দেখি আফগানিস্তানের সাথে ফার্স্ট ম্যাচ, ওয়ার্ল্ড কাপে যদি আবার ইংল্যান্ডের সাথে ওয়ার্ল্ড কাপের সাথে ম্যাচটা দেখি, আমাদের কিন্তু যেই সিচুয়েশন থেকে ম্যাচ বের করেছে, হয়তো বা রেগুলারলি আমরা পারছি না, অ্যাবিলিটি বাড়ছে। তবে এই জায়গাগুলি যেটা বদলি ভাই বলছিল যে আমাদের যারা স্টেট ব্যাটসম্যান, যেটা হয়তো কালকের দায়িত্বটা কিন্তু সাকিব যেই ওয়েতে ব্যাটিং করেছে, অসাধারণ ব্যাটিং করেছে, ম্যাচ ফিনিশ করতে হলে ওই জায়গাগুলিতে আরেকটু দায়িত্ব নিতে হবে মনে হয়। ইমরুল কায়েস দিবাই বলে আমার স্ট্রেংথ, আমার মনে হয় এই কন্ডিশনটা ওদের সবচেয়ে বেশি ট্রাভেল করার কথা ছিল কিন্তু ইংলিশদের, কারণ এই কন্ডিশন ওদের একেবারেই পরিচিত না। ওরা কিন্তু প্রফেশনাল টিম, এই সিচুয়েশন যে এবং তারা অসম্ভব ভালো একটা মানে সময়ও পার করছে, তাদের হোমে অসাধারণ ক্রিকেট খেলে এসেছে, সেই অ্যাডভান্টেজটা নিশ্চয়ই তাদের। অবশ্যই, কারণ যখন আপনার ব্যাটসম্যান যখন ভালো সময় যায়, তখন কিন্তু অটোমেটিক সব আপনার খারাপ সিনারিও গুলো আপনার পরে চলে আসবে। এটা কিন্তু বাংলাদেশের লাস্ট 1 বছরের সময় দেখি আমরা কিন্তু অনেক ম্যাচ যেটা হয়তো আমাদের ফেভার ছিল না, ওইগুলি ফেভারে চলে আসছে। তো এই সময়টাই ভালোভাবে কাজে লাগাতে হবে। প্লাস এই যে মিস্টেক গুলি আমরা করেছি, আমার মনে হয় যে এইগুলি ওভারকাম করার সুযোগ। আমাদের